প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হেড নেক ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতনামা হেড নেক সার্জন। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আবু হানিফ 1962 সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে হেড নেক ক্যান্সার, এর মানেটা কি? শরীরের কোন অংশের ক্যান্সারকে আপনারা হেড নেক ক্যান্সার বলে থাকেন? হেড নেক ক্যান্সার বলতে আমরা শরীরের যে উপরের অংশ, বিশেষ করে নাক, সাইনাস, তারপরে মুখের ভিতরে যে অংশগুলো থাকে, যেমন জিহ্বা, তারপরে ফ্লোর অফ দ্য মাউথ, বাক্কাল ক্যাভিটি, দ্যাট ইজ চিক, তারপরে একটু নিচে যদি যাই আমরা খাদ্যনালীর যে উপরের ভাগ, শ্বাসনালী, তারপরে আছে গলার যে এই সকল জায়গায় যে সকল টিউমার হয় বা ক্যান্সার হয়, এগুলিকেই আমরা হেড নেক ক্যান্সার বলি। ক্যান্সারের যদিও কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারপরও ধারণা করা হয় প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি আমরা, বা ইটিওলজিক্যাল প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেগুলো ঝুঁকি বাড়ায়, এরকম কিছু কারণ আছে। তো হেড নেক ক্যান্সারের বেলায় এই প্রিডিসপোজিং ফ্যাক্টর বা যে বিষয়গুলি ঝুঁকি বাড়ায় সেগুলি কি? ধন্যবাদ। সারা পৃথিবীতে যে পরিমাণ ক্যান্সারের রোগী আছে হেড নেকের, তার প্রায় 50% এই উপমহাদেশে, বিশেষ করে সাউথ ইস্ট যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর মধ্যে এটা হয়। এর প্রধান কারণ হলো এই এলাকার মানুষের যে খাদ্যের অভ্যাস বা অন্যান্য কিছু আনুষঙ্গিক কুঅভ্যাস, যেমন পান, বিড়ি, সাদা সিগারেট, কিছু আছে অ্যালকোহল। এই জিনিসগুলো আমাদের এলাকার এই সাউথ ইস্ট কান্ট্রির লোকদের হেড নেক ক্যান্সারের জন্য মেইনলি দায়ী। আর কিছু আছে, যেমন কিছু ভাইরাস আছে, এপিস্টেইন-বার ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, তারপরে রেডিয়েশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আলট্রাভায়োলেট রে অ্যাজ ওয়েল এজ আমাদের যে সকল আজকাল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি, সেগুলির থেকে অনেক রেডিয়েশন নির্গত হচ্ছে, সেগুলিও মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। আর কিছু আছে জেনেটিক মিউটেশন বলতে আমরা মনে করি যে জিন শরীরে যারা শরীরকে কন্ট্রোল করে, সেগুলোর প্রক্রিয়া যখন নাকি অস্বাভাবিক হয়ে যায়, তখন শরীরের যে সেল আছে তারা অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে, এবং সেই অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যখন নাকি সে টিউমার, আলটিমেটলি ক্যান্সার হয়, সেটাই আমরা পরবর্তী সময়ে ক্যান্সার হিসাবে তাকে চিহ্নিত করি। এবং সেই সব কিছু মিলিয়ে অনেক সময় আছে একটা লোকের সবগুলো হতে পারে, আবার কারো আছে যে পার্টিকুলার একটা ফ্যাক্টরের কারণেও তার ক্যান্সার হতে পারে। মাল্টিফ্যাক্টোরিয়াল হলে ঝুঁকি আরও বেড়ে যায় তখন। তো একজন মানুষের, আপনি বলছিলেন যে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার যে ঝুঁকিটা, সেটা এই অঞ্চলের মানুষের বেশি, এই সাবকন্টিনেন্ট বা সাউথ ইস্ট এশিয়ার এই রিজিয়নে বেশি। তার প্রধান কারণ হিসেবে আপনি চিহ্নিত করেছেন টোবাকো বা তামাকজাত দ্রব্য, বিশেষ করে স্মোকলেস টোবাকো মুখগহ্বর এবং গলার ক্যান্সারের জন্য অন্যতম দায়ী। তো এই বাংলাদেশের হ্যাবিট অত্যন্ত বেশি, কারণ কাস্টম হয়ে দাঁড়িয়েছে যে কোথাও দাওয়াতে গেলে পর্যন্ত পান, জর্দা, সুপারি এগুলি খেতে দিই আমরা। বাংলাদেশে মুখের এই হেড নেক ক্যান্সারের যে ইনসিডেন্স রেট, সেটার পরিস্থিতি কেমন? এজ এ হোল যে হেড নেক ক্যান্সার, সেটা হলো যে সারা শরীরে যে ক্যান্সার হয় তার 30% হেড নেক ক্যান্সার, বিশেষ করে মেইলের, ফিমেলদের একটু কম। এখন যদি আমরা 12 সালের যে স্ট্যাটিস্টিক্স বুবুকেনের, সেটা যদি ধরি, এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 15 থেকে 16 লাখের মতো ক্যান্সারের রোগী আছে। তার মধ্যে 30% হলো হেড নেক ক্যান্সার। সেই হিসাবে প্রায় 5 থেকে 6 লাখ হেড নেক ক্যান্সারের রোগী আছে, এবং প্রতি বছর 70 থেকে 75 হাজার রোগী এফেক্টেড হচ্ছে ক্যান্সারে, নতুন করে আক্রান্ত হচ্ছে। এর প্রায় 2/3 বিভিন্ন সময়ে তারা মরে যাচ্ছে। কেউ কেউ চিকিৎসা নিয়ে বেঁচে আছে, কেউ 5 বছর, কেউ 10 বছর বা বিভিন্ন মেয়াদি।
তার মানে হচ্ছে যে আমাদের এই এলাকার এই বেল্টের যে ক্যান্সারগুলো আমাদের হচ্ছে সেই ক্যান্সারগুলো আমাদেরকে অনেক বেশি রকম ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই যে ইনসিডেন্স রেটের একটা ধারণা দিলেন যে অল ওভার বডিতে শরীরের সমস্ত রকমের যত ক্যান্সার হয় তার শতকরা প্রায় 30% হচ্ছে হেড নেক ক্যান্সার। ইউরোপে আমেরিকান কান্ট্রিগুলিতে বা এই সাবকন্টিনেন্টের বাইরে অন্যান্য জায়গায় ইনসিডেন্স রেটের ব্যবধানটা কেমন? তাদের ইনসিডেন্স একটু কম্পারেটিভলি কম, কিন্তু প্রায় কাছাকাছি। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের এখানের লোকেরা ইনসিডেন্স একটু বেশি। সবচেয়ে আমাদের রোগীদের সমস্যাটা কোথায়? আমাদের রোগীরা এই রোগটাকে, এই ক্যান্সার, হেড নেকের ক্যান্সারকে ওরা খুব ভালোভাবে আমলে আনছে না, বা ভালোভাবে এটার যে সিভিয়ারিটি সেটা তারা বুঝতে অনুধাবন করছে না এবং সময় মতো চিকিৎসকের কাছে সেই জন্য সময় মতো চিকিৎসা আসছে না। কারণে কি হচ্ছে? তাদের চিকিৎসার সুফল তারা পাচ্ছে না এবং মৃত্যুর রেট অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে আমাদের দেশে অনেক বেড়ে যাচ্ছে। কারণ অ্যাডভান্স স্টেজে আসার পরে তারা যথাযথ চিকিৎসকের কাছে আসছে। তাহলে সময় মতো আসার জন্য রোগীদের যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন যে একজন মানুষের হেড নেক ক্যান্সারের লক্ষণ কী ধরনের দেখা যেতে পারে এবং কী ধরনের সমস্যা ফিল করলে তাদের দেরি না করে অতি সত্বর চিকিৎসকের কাছে আসা উচিত হবে। হেড নেক ক্যান্সারের যে বিভিন্ন পার্টস আছে সেই জায়গায় যেখানে হবে সেই অনুযায়ী তার লক্ষণ এবং উপসর্গ দেখা দেয়। যেমন মনে করেন যে নাকে যদি কারো কোনো ক্যান্সার বা সাইনাসে যদি কোনো ক্যান্সার বা টিউমার হয়, তখন সে যে প্রথমে বুঝতে পারে যে তার নাকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথবা নাক দিয়ে কিছু রক্ত বা রক্ত মিশ্রিত কিছু ডিসচার্জ হচ্ছে। এবং কিছু কিছু লোক আছে যাদের এই নাকের মধ্যে ক্যান্সার, অথচ গলার মধ্যে দেখা গেল যে এরকম বড় মেটাস্টেটিক লিম্ফ নোড ফুলে গেছে। মুখের মধ্যে যদি হয়, দেখুন জিহ্বায় যদি হয়, জিহ্বা হলে তার জিহ্বার ব্যথা হবে, ঘা হবে, কথা বলতে কষ্ট হবে, গিলতে কষ্ট হবে। এবং যদি তার মুখের এই দিকে হয়, যেমন বাক্যাল মিউকোজাতে যদি হয়, তাহলেও তার খাওয়া দাওয়া, কথা বলা এগুলিতে কষ্ট হবে, ব্যথা হয়। শ্বাসনালীতে যদি ক্যান্সার হয়, শ্বাসনালীতে ক্যান্সার হলে তাদের বেশিরভাগই তাদের ভয়েস চেঞ্জ, অর্থাৎ স্বর পরিবর্তন, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাবে। একটু অ্যাডভান্স হলে তাদের শ্বাসের কষ্ট হয়, অনেক সময় খেতে কষ্ট হয়। তারপরে যদি খাদ্যের উপরিভাগ ইসোফেগাসের মধ্যে যদি ক্যান্সার নিয়ে আসে, সেখানেও আমাদের খাদ্যের কষ্ট হয়, অনেক সময় আছে শ্বাসের কষ্ট হয়। এবং এই সকল ক্যান্সারের যখন অ্যাডভান্স অবস্থায় আসে, তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রায় অ্যাবাউট 60% লোকেরা কিন্তু গলায় ফুলা, দ্যাট ইজ দ্য মেটাস্টেটিক লিম্ফ নোড নিয়ে আসে। যে লসিকা গ্রন্থিগুলি থাকে নরমালি সেগুলি বড় হয়ে যায়, অর্থাৎ এবং ওইখানেও ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। প্রাথমিক রোগ এক জায়গায়, এটা ছড়িয়ে গলার অন্য জায়গায় চলে এসেছে। তার মানে হলো যে ডিজিজ ইজ অ্যাডভান্সড। স্যার, এই অবস্থায় যদি একজন রোগী আপনাদের কাছে আসে, প্রাথমিক অবস্থায় আসুক বা লেট স্টেজে আসুক, আপনারা কনফার্ম করেন কি করে যে তার ক্যান্সার হয়েছে কিনা এবং কোন স্টেজে আছে, কোন পর্যায়ে আছে এবং এটার প্রগনোসিস বা ভালো হওয়ার সম্ভাবনা কতখানি? যেমন আমাদের কাছে যখন রোগীরা আসে, তখন আমরা রোগীকে তার হিস্ট্রি মানে ইতিহাসটা নেই, তারপরে তাকে ভালো করে আমরা পরীক্ষা করি। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের আছে। এর মধ্যে আমাদের যে যন্ত্রপাতি আছে সেগুলি দিয়ে অনেক সময় আমরা ল্যারিঙ্গোস্কোপি করি। বাইরের যে কিছু পরীক্ষার সাহায্য নিতে হয়, যেমন সিটি স্ক্যান, এমআরআই, এবং সর্বশেষ আমরা তাকে বায়োপসি করি, অর্থাৎ কনফার্ম করার জন্য টিস্যু সংগ্রহ করি। সেই টিস্যুটা আমরা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে পাঠাই। সেখান থেকে ওরা বলে দেয় যে হ্যাঁ, এই যে মাংস পাঠানো হয়েছে এটার মধ্যে ক্যান্সার আছে। তাহলে আমরা যখন নাকি সমস্ত প্রক্রিয়া শেষ করে টিস্যু বায়োপসি কনফার্ম হলাম, তখন আমরা বলি যে আপনার ক্যান্সার হয়েছে। এবং স্টেজিংয়ের জন্য আমাদের কতগুলো আছে, নিয়ম আছে। সেই নিয়ম মোতাবেক আমরা স্টেজিং করি, যেমন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, তাহলে স্টেজ 4। প্রাথমিক যে রোগগুলি থাকে, ছোট লিশন, সাধারণত ছোট, সেগুলিকে আমরা স্টেজ 1, স্টেজ 2-র মধ্যে ফেলি। আর যেগুলি অ্যাডভান্স লিশন সেগুলিকে আমরা স্টেজ 3, স্টেজ 4-এর মধ্যে ফেলি। এবং স্যার, এই ক্ষেত্রে স্টেজ যত পরের হবে
তার ভালো হওয়ার সম্ভাবনা, নিরাময়ের সম্ভাবনা তত কমে যায়, অপারেশন তত জটিল হয়ে যায়। সেই জন্য যত তাড়াতাড়ি আসবে তত তার রেজাল্ট ভালো আসবে। তো এর চিকিৎসার জন্য এই যে ভালো রেজাল্ট আমরা চাই, কি ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে এবং এর সব ধরনের চিকিৎসা বাংলাদেশে আছে কিনা? চিকিৎসা পদ্ধতির মধ্যে হেড নেক ক্যান্সারের প্রথম চিকিৎসা সার্জারি, যদি সেটা সার্জারি করা সম্ভব হয়। কারণ আমাদের রুগীরা এত অ্যাডভান্স স্টেজে আছে, অনেক রুগীকে আমরা অপারেশন করার পর্যায়ে পাই না। যদি অপারেশন পর্যায়ে পাই আমরা, তাহলে অপারেশন হলো 1 নাম্বার। অপারেশনের পরে অ্যাডভান্স স্টেজে ওদেরকে রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে হয়। কিছু রুগী আছে যাদেরকে আমরা যখন অপারেশন করতে পারি না, তখন আমরা ওদেরকে কেমোথেরাপি বা রেডিওথেরাপির জন্য পাঠিয়ে দিই। এই সকল রুগী প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থার মধ্যে ফলাফল, সুফল অবশ্যই তারতম্য আছে। যেমন জিহ্বার কথা বলি, জিহ্বার যেগুলো T1 মানে ছোট 2 সেন্টিমিটার নিচে যেগুলো, সেগুলিকে যদি আমরা সঠিক মতো সার্জারি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে প্রায় 99% 10 বছর তারা বেঁচে যাচ্ছে। সেটা যদি আবার 2 সেন্টিমিটারের বেশি হয়ে যায়, T2 হয়ে যায়, তখন দেখা যাচ্ছে সেটা 85%-এ চলে আসছে। এখন এই ধরনের চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল, এবং এখানে বাংলাদেশে অনেক ভালো ভালো সেন্টার আছে, অনেক ভালো সার্জন আছে। সেখানে আমাদের এই সকল অপারেশন করা সম্ভব এবং রোগীদেরকে সকল প্রকার চিকিৎসা আমরা দিতে পারছি। এবং এর সঙ্গে যে অ্যাডজুভেন্ট থেরাপি বলতে যে ক্যান্সারের যে থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সেটাও আন্তর্জাতিক মানের চিকিৎসা এদেশেই আছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক প্রয়োজনীয় পরামর্শ দিলেন। আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ, মতামত বা জানার থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, উচ্চ রক্তচাপ যদি ধরা পড়ে না, এখানে চিকিৎসার যেমন 3টা স্টেপ আছে। যেমন আমরা প্রথমে বলি যে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য, যদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে, সেক্ষেত্রে তো ওষুধের প্রয়োজন নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হচ্ছে, আবার কারো ক্ষেত্রে সার্জিক্যালও কিছু প্রসিডিউরের দরকার হতে পারে। যদি ব্লাড প্রেশারটা নিচের দিকে থাকে, উচ্চ রক্তচাপ কিন্তু স্টেজ 1 বা এরকম থাকে, তো সেক্ষেত্রে তো লাইফস্টাইল মডিফিকেশন করে প্রথমে দেখা যেতে পারে। যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বলি, যেমন ওজন বেশি থাকলে ওজন কমাইতে হবে, তারপর কায়িক পরিশ্রম যদি না করে কায়িক পরিশ্রমের জন্য আমরা বলবো, লবণ বেশি খেলে লবণের পরিমাণ কম খেতে হবে, তারপর হচ্ছে কোলেস্ট্রল জাতীয় খাবার কম খাবেন, চর্বিযুক্ত খাবার যেটা, ফল মূল শাকসবজিটা বেশি খেতে আমরা বলি। প্রতিদিন হাঁটার জন্য বলা হয় যে 30 মিনিট যদি প্রতিদিন হাঁটা যায় তাহলে রক্তচাপটা কমে যায়। তার ধূমপান করলে ধূমপান বন্ধ করার জন্য বলি, বেশি অ্যালকোহল কনজামশন করলে সেটা কম খাওয়ার জন্য আমরা বলি। এইভাবে দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু রক্তচাপটা কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারে। টেনশন বেশি করলে টেনশনটা যদি কমানো যায় কোনোভাবে, তাহলে তো দেখা যায় রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে যদি ডাক্তার প্রেসক্রাইব করেন যে তাকে উচ্চ রক্তচাপের ওষুধ, তাহলে অবশ্যই এটা খাওয়া উচিত, এবং সেটা তার একটা নির্দিষ্ট সময় পর পর ডাক্তারের কাছে গিয়ে প্রেশার মেপে ওষুধের ডোজটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া উচিত। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।